সুন্দরগড় জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি এবং তার একমাত্র ছানা টুনটুনকে নিয়ে বাস করত। টোনা সামান্য কলা ব্যবসায়ী ছিল। সে কলা বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজ তাহলে ভালো বেচা কেনা হয়নি? সব কলাই বিক্রি হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করি, আর এতে অনেক খরচ হয়ে যায়। সেই হিসেবে কলা বিক্রি করে তেমন লাভ হচ্ছে না গো। যদি নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করতে হতো তাহলে ভালোই লাভ হতো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করলে তাহলে আর শহরে যেতে হতো না, আর খরচও কম পড়তো। শোনো, বলছি কি, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট জমিটা পড়ে আছে, তুমি বরং ওখানেই কলা চাষ করো। কি বলছো টুনি? কলা চাষ করব? তাহলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো টুনি? হ্যাঁ গো, বলছি, কোনো চিন্তা করো না, আমার কাছে জমানো কিছু টাকা আছে। তুমি না হয় তাই দিয়ে কিছু কলা গাছের চারা কিনে এনো আর চারাগুলো জমিতে রোপণ করো, কেমন? টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের মেয়ে টুনটুন চলে আসে। বাবা, ও বাবা, তুমি কলা চাষ করবে? কি মজা, কি মজা, আমি কলা খাবো। আরে আমার টুনটুন মাঝে, হ্যাঁ মা, অবশ্যই খাবি, তুই তো আমার লক্ষ্মী মা। বাবা, ও বাবা, তুমি আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা? আচ্ছা মা, কিনে দেব। এবার তুমি স্কুলে যাও, এবার কিন্তু প্রথম হতে হবে, তবেই কিন্তু জামা কিনে দিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তাহলে আমি স্কুলে যাই। এভাবেই তাদের তিনজনের দিন কাটছিল। এরপর টোনা তার স্ত্রীর কথা মতো তাদের জমানো টাকা আর কিছু টাকা লোন নিয়ে তার জমিতে কলার গাছ রোপণ করে আর দিনরাত পরিশ্রম করে কলা গাছের যত্ন নিতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর কলা গাছগুলো বড় হয়ে যায় আর কলা গাছগুলোতে কলা ধরে। দেখেছো গো টুনি, কলার ফলন কত ভালো হয়েছে। আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের অভাবও থাকবে না, আমরা অনেক ভালো থাকবো গো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এবার আমরা অনেক ভালো থাকবো। আর যেসব গাছের কলা পেকেছে তা নিয়ে বাজারে চলে যাও। এরপর টোনা পাকা কলাগুলো নিয়ে বাজারে চলে যায় আর খুব তাড়াতাড়ি সব কলা বিক্রি হয়ে যায়। দেখেছো গো, আজ আমি কত টাকা পেয়েছি। আজ নিজের জমিতে চাষ করেছি বিধায় এত টাকা লাভ করতে পেরেছি। টুনি, আমার খুব খিদে পেয়েছে গো, চলো আমায় খেতে দিবে। আচ্ছা, তুমি ঘরে চলো, তোমায় আমি খেতে দিচ্ছি। এরপর তারা খেতে বসে আর এভাবেই তাদের ভালো দিন কাটছিল। একদিন হঠাৎই ওই বনে অনেক ঝড় বৃষ্টি হয় আর বনের অনেক ক্ষতি হয়। ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর টোনা যখন তাদের জমিতে যায়, সেখানে গিয়ে টোনা হতাশ হয়ে যায়, কেননা তার জমির সব কলা গাছ ভেঙে পড়েছিল। হায় উপরওয়ালা, আমার একই সর্বনাশ হয়ে গেল, সব কলা গাছগুলো তো ভেঙে গেছে আর এসব কলা গাছের কলাগুলো তো নষ্ট হয়ে গেছে। হে উপরওয়ালা, এখন আমি কি করব আর কিভাবেই বা সংসার চালাবো? আর বাসায় গিয়েই বা কি বলবো? আমার কি হয়ে গেল আর আমার এত কষ্ট সব বিফলে গেল। এসব বলে টোনা কাঁদতে কাঁদতে তার বাসায় চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এসব ঘটনায় টোনার সংসারে অনেক অভাব দেখা দেয়। ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা, অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। খিদেতে যে পেটটা খুব ব্যথা করছে, কিছু খাবার খেতে দাও না মা। মারে, ঘরে যে কোনো খাবার নেই আর তোর বাবার তো কোনো রোজগারও নেই, কি করে তোকে খাবার দেই মা? কি গো, তুমি কি দেখছো আমাদের ছানাটা খাবারের জন্য কিভাবে কাঁদছে? কি করব বলো টুনি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না গো। এ কথা বলে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর যেতে যেতেই মনের অজান্তে অন্য একটা জঙ্গলে চলে আসে। কি ব্যাপার, এটা আমি কোথায় চলে এলাম? এ তো দেখি দক্ষিণের জঙ্গল, কখন যে মনের ভুলে এখানে চলে এসেছি।
বুঝতেই পারিনি। এসব কথা বলতেই টোনার কানে কিছু আওয়াজ ভেসে আসে, আর টোনা সেই আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। আর হঠাৎই দেখতে পায় এক ঈগল তান্ত্রিক এক পাখির রানীকে খাঁচায় বন্দি করে কি জানি একগুলো মন্ত্র পড়ছে। মনে হচ্ছে ওই শয়তান তান্ত্রিক পাখির রানীকে আটকে রেখেছে। ওই পাখির রানীকে আমার সাহায্য করা উচিত। এই বলে টোনা একটি বড় লাঠি নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায় আর তাকে লাঠি দিয়ে মারতে থাকে। আর মার খেতে খেতে তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর টোনা পাখির রানীকে মুক্ত করে। তুমি সত্যি খুব ভালো গো। আজ তুমি যদি আমাকে সাহায্য না করতে, ওই তান্ত্রিক আমাকে বলি দিয়ে দিত। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। তা তুমি এই জঙ্গলে কেন এসেছো? আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, তাই কখন যে জঙ্গলের ভিতরে চলে এসেছি তা বুঝতেই পারিনি। আমার বাসা পাশের জঙ্গলেই। এরপর টোনা তার সব কষ্টের কথা পাখির রানীকে খুলে বলে, আর পাখির রানী এসব শুনে অনেক কষ্ট পায়। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে সাহায্য করব। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে। এরপর পাখির রানী টোনাকে একটা বীজ দেয়। শোনো, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটা জাদুর বীজ। এই জাদুর বীজ তুমি তোমার বাসার আঙ্গিনায় রোপণ করবে, আর এই বীজটা দিয়ে তুমি তোমার সব সমস্যা সমাধান করতে পারবে। এসব বলে পাখির রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর বীজটি নিয়ে টোনা বাসায় চলে যায়। কি গো, তুমি এখন ফিরলে? তোমার হাতে ওটা কি গো? খাবার নিয়ে এসেছো নাকি? না গো টুনি, আমি কোনো খাবার আনিনি, কিন্তু এটা আমি একটা জাদুই বীজ নিয়ে এসেছি। তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর বীজটি তাদের আঙ্গিনায় রোপণ করে। আর হঠাৎই বীজটি রোপণ করার সাথে সাথে সেখানে একটি বড় কলা গাছ হয়, আর সেই কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরা ছিল। এ দেখে টোনা ও তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। কি গো, এসব কি দেখছি গো? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরে আছে, এটাও কি সম্ভব? হ্যাঁ গো, এজন্যই তো পাখির রানী বলেছিল এটা একটা জাদুই অদ্ভুত বীজ। না হলে কি আর এমন হতো বলো? সত্যি এই গাছ তো বড়ই অদ্ভুত। টোনা আর টুনির এসব কথা শুনে সেখানে টুনটুন চলে আসে, আর কলা গাছে তো ডালিম দেখে টুনটুনও ভীষণ খুশি হয়। মা মা, ও মা, কলা গাছে ডালিম ধরেছে, আমি খাবো মা, আমাকে একটা ডালিম পেড়ে দাও না মা। আচ্ছা মা, দাঁড়া দাঁড়া, আমি ডালিম ছিঁড়ে দিচ্ছি, আর দেখি ডালিমগুলো ভালো কিনা। এরপর টুনি গাছ থেকে একটা ডালিম ছিঁড়ে নেয়, আর ফেটে দেখে আরো অবাক করা কাণ্ড। কেননা ডালিমের ভিতরে দানাগুলো ছিল হীরের। তা দেখে টুনি, হ্যাঁ গো শুনছো, এ কি অবাক করা কাণ্ড! ডালিমের ভেতরে দানাগুলো তো হীরের। এসব পাখি রানীর জাদুর খেলা গো। আর থেকে আমরা অনেক ভালো থাকবো, আমাদের আর অভাব থাকবে না গো। আমার যে খুব খুশি লাগছে। এরপর টোনা ডালিমের ভেতরের সব হীরের দানাগুলো বিক্রি করে অনেক টাকা পায়, আর অনেক লাভবান হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুকি, মা টুকি, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় মা। সেই কখন থেকে তো তোর চাঁদ মুখটা দেখি না। হয়েছে বাবা হয়েছে, আর তোমাকে এসব মিথ্যে কথা বলতে হবে না। তোমার এখন বাসায় ফেরার সময় হলো বাবা, তুমি আমাকে মোটেও ভালোবাসো না। এসব কথা বলে টুকি গাল ফুলিয়ে থাকে। লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে থাকিস না। তুই জানিসই তো পাখিদের সর্দার আমি। সব পাখির দেখাশোনার দায়িত্ব তো আমার উপরে, তাই সারাদিন আমাকে বাইরে বাইরে থাকতে হয়। এখন তুই বল, আমি কি দায়িত্ব ভুলে বাসায় বসে থেকে তোর সাথে গল্প করতে পারি? আমি অত কিছু বুঝতে চাই না বাবা, আমি জানি তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আমাকে ভালোবাসলে তুমি সারাদিন অন্য পাখিদের নিয়ে সারাদিন বাহিরে বাহিরে থাকতে পারতে না। আমি সব বুঝি বাবা, আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার একা একা বাহিরে থাকতে ভালো লাগে না।
আমি তোমার সাথে কোনো কথা বলবো না, এই আমি বলে দিই। তোমার সাথে আমার আড়ি। তুই এমন কথা বলতে পারলি রে মা? তোর মা মারা যাওয়ার পর থেকেই আমি তোকে কোলে পিঠে করে বড় করলাম, আর সেই তুই কিনা আমাকে বলছিস আমি তোকে ভালোবাসি না, আমার সাথে কথা বলছিস না। হে কি বাবা, তুমি আবার আমার কথায় কষ্ট পেলে নাকি? বিশ্বাস করো বাবা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। যাই হোক বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি না তোমার সাথে আরে কেটে ভাগ করে নিলাম, বুঝেছো? কি গো, এখনো মন খারাপ করে থাকবে? তাহলে তুমি বরং আমাকে বকো। টুকির কথা শুনে টোনা হাসতে থাকে। পাগলি মেয়ে আমার, আয় মা, কাছে আয়। এভাবে মেয়েকে নিয়ে টোনার দিন কাটছিল। একদিন সুখী পায়রা কাঁদতে কাঁদতে টোনার বাড়িতে চলে আসে। টোনা দাদা এইদিকে একটু আসো দাদা, আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বাহিরে আসুন দাদা। সুখী পায়রার এমন কান্না জড়ানো কণ্ঠ শুনে টুকি তাড়াতাড়ি বাহিরে চলে আসে। আরে সুখী মাঝি যে, কি হয়েছে তোমার? আর তুমি এভাবে কাঁদছো কেন? আর বাবা তো এখন বাসায় নেই, বাবা তো বিচারের কাজে বাহিরে গেছে। আর মাসি, তোমার কি সমস্যা হয়েছে? আমাকে বলতে পারো, বাবা আসলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। আচ্ছা, তাহলে তোমাকে বলছি সবটা। আসলে আমার স্বামী আমাকে কিছুদিন থেকে বলছে বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনতে, আর আমি যৌতুকের টাকা আনতে রাজি হইনি বলে ভীষণ মারধর করেছে। আরও বলেছে আমি যদি 2 দিনের মাঝে যৌতুকের টাকা না নিয়ে আসতে পারি তবে নাকি আমায় মেরেই ফেলবে। তুমি কি বলছো মাসি? মেশো তোমাকে মেরেছে? আর মাসি, মেশো কি জানে না নাকি যৌতুক নেওয়া আর দেওয়া সমান অপরাধ? এই কথাটা তো আমিই জানি, আর মেশো জানে না। যাই হোক মাসি, তুমি আর এভাবে কেঁদো না। তুমি এখন বাসায় ফিরে যাও, বাবা এলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর টোনা বাসায় ফিরলে টুকি সুখীর সব কথা তার বাবাকে খুলে বলে। আর সব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়। আর এসব সমস্যা সমাধানের জন্য টোনা সুখী পায়রার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে টুকি একা একা বাসায় না থেকে ঘুরতে বের হয়। আর ঘুরতে ঘুরতে টুকি গহীন জঙ্গলে চলে যায়। আর গহীন জঙ্গলের একটা গাছে টুকি খুব সুন্দর একটা ফল দেখতে পায়। ও মা, কি সুন্দর লাল রঙের ফল! আর ফলটাকে দেখে মনে হচ্ছে এটা অনেক রসালো আর সুস্বাদু। আমি এক্ষুনি এই ফলটা খাবো। এসব কথা বলে টুকি ফলটা খেয়ে ফেলে। আর ফলটা খাওয়া শেষ হতে টুকি আকারে অনেক ছোট হয়ে যায়। আর এ দেখে টুকি ভীষণ ঘাবড়ে যায়। ও মা গো, আমি এত ছোট হয়ে গেলাম কি করে? আশেপাশের গাছগুলোকে দেখছি অনেক বড় হয়ে গেছে। হে উপরওয়ালা, এ আমার কি হয়ে গেল? আমার থেকে তো মনে হয় পিঁপড়েগুলোই অনেক বড়। এ ফল খেয়েই তো আমার এ হাল হলো মনে হচ্ছে। এবার আমার কি হবে? আমাকে তো কেউ সহজে দেখতে পাবে না। এসব কথা ভাবতে ভাবতে টুকি বাসার দিকে ফিরতে থাকে। এদিকে টোনা বাসায় ফিরে টুকিকে কোথাও দেখতে পায় না। আর এ দেখে সে ভীষণ অস্থির হয়ে যায়। আর বাসার সামনে ডালে হতাশ হয়ে বসে পড়ে। আর তখনই ছোট্ট টুকি সেখানে চলে আসে। আর টুকি তার বাবাকে অনেক ডাকতে থাকে। বাবা, ও বাবা, একটিবার তুমি নিচের দিকে তাকাও। আমি এখানে তোমার পায়ের কাছে। বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? বাবা, নিচে তাকাও বাবা। হঠাৎ এমন ডাক শুনে টোনা তার পায়ের দিকে তাকায়। ছোট্ট টুকিকে দেখে তো টোনা ভীষণ ঘাবড়ে যায়। এরপর টোনা টুকিকে হাতের তালুতে নেয়। এ কি সর্বনাশা কাণ্ড! এসব কি করে হলো রে মা? মা, তুই এত ছোট হয়ে গেলি কি করে? এরপর টুকি টোনাকে সবটা খুলে বলে। সব কথা শুনে তো টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়। আর মেয়ের চিন্তায় টোনা উদাস হয়ে যায়। আর এভাবেই 2 দিন কেটে যায়। আর একদিন টোনা উদাস হয়ে তার বাড়ির পাশে বসেছিল। আর হঠাৎই একটা উল্লু পেঁচা টোনার কাছে চলে আসে। এ কি সর্দার, কি হয়েছে তোমার? তুমি এমন উদাস হয়ে বসে আছো কেন? এমন কি চিন্তা তোমার, বলো তো আমাকে। এরপর টোনা তার চিন্তার কারণ উল্লু পেঁচাকে খুলে বলে।
আর এসব কথা শুনে উল্লু পেঁচা বলে, ও এই ব্যাপার। ধুর সর্দার, তুমি এত ভেবো না তো। আমি জানি এর সমাধান কি। এই জঙ্গল পেরিয়ে মানুষ নদীর তীরে একটা অদ্ভুত কলা গাছ আছে। যে কলা গাছে কলা না, গোলাপ ধরে আছে। ওই গোলাপটা এনে যদি তোমার মেয়ের গায়ে ছোঁয়াতে পারো, তাহলেই তোমার মেয়ে স্বাভাবিক আকারে ফিরে আসবে। বুঝেছো? এসব কথা বলে উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর উল্লু পেঁচার কথা মতো কলা গাছ থেকে গোলাপ আনার জন্য রওনা দেয়। এত দূরের পথ যেতে যেতে টোনা ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়ে। আর সে জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে খাওয়ার জন্য। আর ঠিক তখনই তার সামনে একটা ক্ষুধার্ত শালিক আসে। বড্ড খিদে পেয়েছে। তুমি আমাকে এই ফলগুলো খেতে দেবে গো? আমি দুদিন থেকে যে কিছু খাইনি, আর কোথাও ফল খুঁজে পাচ্ছি না। দেবে খাবার? এরপর টোনা শালিককে ফলগুলো দিয়ে দেয়। এভাবেই গোলাপ আনার পথে টোনা অনেক পরীক্ষার সম্মুখীন হয়। আর সব পরীক্ষায় টোনা সততা আর নিষ্ঠার সাথে উত্তীর্ণ হয়। অবশেষে টোনা সেই নদীর ধারের কলা গাছের সামনে চলে আসে। যাক, অবশেষে আমি এই কলা গাছের সামনেই চলে এলাম। আর সত্যিই তো এই কলা গাছে গোলাপ ধরা আছে। কলা গাছেই গোলাপ, কারণ আমি যে মায়াবী কলা গাছ। যাই হোক, তুই যে আমার কাছে আসার পথে সব পরীক্ষার সম্মুখীন হয়েছিস, সবই আমার সাজানো ছিল। তবে তুই অনেক সৎ, তাই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এবারে গোলাপটা নিয়ে যা তো, আর তোর সমস্যার সমাধান কর। এরপর টোনা সেই গোলাপটা নিয়ে বাসায় ফিরে যায়। আর ছোট্ট টুকির শরীরে গোলাপটা ছোঁয়ায়। আর সাথে সাথে টুকি স্বাভাবিক হয়ে যায়, যা দেখে টোনা অনেক খুশি ছিল। এরপর বাবা ও মেয়ে সুখে শান্তিতেই দিন কাটায়। এক বনে এক টুনি পাখি তার বাবা রাজু টোনার সাথে বসবাস করত। রাজু টোনা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাই সারাদিন শুয়ে বসে বাড়িতেই সময় কাটাতো। এদিকে টুনি অন্যের বাড়িতে চেয়ে চেয়ে কিছু খাবার জোগাড় করে তা নিজে খেয়ে আর তার বাবা রাজু টোনাকে নিয়ে কোনো রকমে তার দিন কাটাতো। একদিন, বাবা, ও বাবা, বনের কোনো পাখি আমাকে আর খাবার দিতে চায় না। সবাই আমাকে দেখলেই তাদের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে তো আমি এখনো কোনো কাজ জোটাতেই পারলাম না বাবা। কিভাবে এখন আমার দিন চলবে বলো তো বাবা? টুনির এমন কথা শুনে রাজু টোনা বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে, মা, আমি তোর এমন হতভাগা বাবা যে আমার অসুস্থতার কারণে তোকে না দিতে পারছি বিয়ে, আর না দুবেলা খাওয়াতে পারছি, অথচ তুই কষ্ট করে খাবার চেয়ে আনছিস অন্যদের বাড়ি থেকে, আর আমি সেই খাবারগুলো বসে বসে খাচ্ছি। এভাবে তুমি কেন বলছো বাবা? আমি তো তোমারই মেয়ে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমাদের সুখের দিন একদিন না একদিন ঠিকই আসবে। আর আজ আমি বনের ওই দক্ষিণ দিকে যাব, ওখানে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। তুমি নিশ্চিন্তে থাকো বাবা। এ কথা বলে টুনি তার ভাবনা মতো বনের ওই দক্ষিণ কোণে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি পথ দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পথের ধারে একটি কলা গাছের নিচে বসে পড়ে আর বলতে থাকে, হে উপরওয়ালা, কষ্ট করার জন্যই কি আমার জন্ম হয়েছে? আমি আর কোথায় যাব? কোথায় গেলে একটু সুখের দেখা পাবো উপরওয়ালা? আজ গরিব বলে কি আমার দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকার অধিকার নেই? তুমি আমাকে মৃত্যু দাও উপরওয়ালা, মৃত্যু দাও। টুনি যখন আনমনে এসব কথা বলে কান্না করছিল, তখন টুনির পাশে থাকা কলা গাছটি কথা বলে ওঠে, আহা, তোর বুঝি অনেক কষ্ট, তাই না? তাই এইভাবে বলছিস? তোর মুখ দেখেই আমি বুঝেছি। বলতো তোর কি হয়েছে? আমি তোকে সাহায্য করব। হঠাৎ করে টুনি ছোট্ট কলা গাছের কথা শুনে একেবারে চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। তারপর টুনি ভয় কাটিয়ে উঠে কলা গাছকে তার সব দুঃখের কথা খুলে বলে। সব শুনে কলা গাছ বলে,
ও, এই ব্যাপার। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। আমি হলাম জাদুর কলা গাছ, সবার চাহিদা মতো ইচ্ছে পূরণ করতে পারি আমি। তুই আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোর বাড়িতে রোপণ কর। আমি বড় হয়ে তোকে অনেক কলা দেব। সেই কলা বিক্রি করে তুই অনেক টাকা পাবি, আর তোর সব অভাব দূর হয়ে যাবে। কলা গাছের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আর কলা গাছের কথা মতো কলা গাছটাকে উপড়ে তার বাড়িতে নিয়ে আসে। আর টুনি কলা গাছের ব্যাপারে তার বাবাকে সব কথা খুলে বলে। তারপর টুনি সেই ছোট্ট কলা গাছটিকে তার বাড়ির আঙিনায় রোপণ করে। আর প্রতিদিন টুনি সেই কলা গাছের যত্ন করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির ছোট্ট কলা গাছটি হঠাৎ করে বড় হয়ে যায়। এরপর সেই কলা গাছে অনেক কলা ধরে, আর টুনি তা দেখে ভীষণ খুশি হয়। তখন টুনি বলে ওঠে, ও মা, এত কলা ধরেছে, আমি তো সব কলা বাজারে বিক্রি করে দেব। উপরওয়ালা অবশেষে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আর কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার কলা দিয়ে সাহায্য করার জন্য। তারপর টুনি একটা বড় ঝুড়িতে পাকা কলাগুলো পেড়ে বাজারে নিয়ে যায়, আর সেই কলা বিক্রি করতে শুরু করে। কলা নিবে গো, কলা, পাকা পাকা সুমিষ্টি কলা নিবে গো, নিয়ে যাও, নিয়ে যাও, আমার কাছে সুন্দর সুন্দর কলা আছে। হিরে টুনি, তোর আবার কলা গাছ কোথায়? নতুন রোপণ করেছিস বুঝি? দে তো এক ঝুড়ি কলা, দেখি খেয়ে কেমন মজা। তোর গাছের কলার তা কত করে দাম রে তোর কলার? এক ছড়ি 10 টাকা গো দাদা, একবার খেয়েই দেখো না, আমার কলার স্বাদ তোমার মুখে লেগেই থাকবে। এ কথা বলে টুনি কবুতরকে এক ছড়ি কলা দেয়। এভাবেই দেখতে দেখতে টুনির ঝুড়ির সব কলাগুলো এক নিমিষেই বিক্রি হয়ে যায়, আর টুনি কলা বিক্রি করে অনেক টাকা পায়। এভাবে টুনি প্রতিদিন সেই জাদুর কলা গাছ থেকে কলা পেড়ে আরটা বাজারে বিক্রি করত। কিন্তু ধীরে ধীরে বাজারে কলার চাহিদা কমতে শুরু করে, কেননা তখন বনের মধ্যে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। আর প্রচন্ড গরম থাকার কারণে বনের সব পাখিরা নারকেলের জল খুঁজতে শুরু করে। আজ সারাদিন বাজারে কলা নিয়ে বসে আছি, তবুও একটা কলাও বিক্রি হলো না। এদিকে তো কলাগুলো রোদের কারণে পচে যাচ্ছে। বনের সবাই তো আমার কাছে কলার বদলে নারকেলের খোঁজ করছে। এখন আমি নারকেল পাবো কোথায়? হে উপরওয়ালা, তুমি কি আবার আমাকে পথের ফকির বানাবে? এ কথা বলে টুনি কলার ঝুড়ি নিয়ে বাজারেই বসে থাকে, কিন্তু তার একটা কলাও বিক্রি হয় না। এভাবে বাজারে কলার চাহিদা কমতে থাকে, আর নারকেলের চাহিদা বাড়তেই থাকে। আর তারপর টুনির কলা বিক্রি করা বন্ধ হয়ে যায়। একদিন কলা গাছ টুনিকে বলে, টুনি, তুই আমার কলা বিক্রি করতে আর বাজারে নিয়ে যাস না কেন রে? দেখেছিস আমার কত কলা পেকে আছে আর পেকে পেকে ঝুলে আছে। এত কলার ভারে তো আমি কদিন পরে ভেঙেই যাব রে। না গো কলা গাছ, তোমার কলার এখন আমার আর কোনো দরকার নেই। বাজারে এখন কলা কেউ কিনতে চায় না, সবাই নারকেল খোঁজে, কারণ গরমের সময় সব পাখিরা নারকেলের জল পান করে আর তাদের তৃষ্ণা মেটায়। এদিকে তো আমার কোনো নারকেলের গাছ নেই। ও, এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না, আমি তো একটা জাদুই কলা গাছ। তুই হয়তো জানিস না যে কলা ছাড়াও আমি নারকেলও দিতে পারি, কিন্তু আমার গাছে নারকেল ধরাতে হলে তোকে একটা কঠিন কাজ করতে হবে। কি কাজ বলো, আমাকে বলো, তুমি যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ, শোন তবে বলছি, ওই বনের উত্তরে একটা লাল পাহাড় আছে, আর ওই লাল পাহাড়ের পাদদেশে লাল একটা গোলাপ ফুল আছে। সেই লাল গোলাপ ফুল তুলে এনে তার রস করে যদি আমার কলা গাছের গোড়ায় দিতে পারিস,
তবেই আমার গাছ থেকে নারকেল হবে। তবে সাবধান, ওই গোলাপের চারপাশে অনেক কাঁটা আছে, কিন্তু একটা কাঁটাও যদি তোর শরীরে ফোটে তবে যে তোর মৃত্যুর সমান যন্ত্রণা হবে রে। আমি পারবো আনতে ওই লাল গোলাপ, আমার সংসার যে চলছেই না। বাবার ঔষধ কিনতে হবে, তোমার গাছে নারকেল না পেলে যে আমাদের না খেয়েই মরতে হবে গো। আমি আজকেই ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। এ কথা বলে টুনি ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে বনের মধ্য দিয়ে যেতে থাকে। অবশেষে 3 রাত 3 দিন পার করে টুনি ওই লাল পাহাড়ের পাদদেশে পৌঁছায়। আর টুনি সেই লাল গোলাপটি দেখতে পায়। টুনি যেই না লাল গোলাপের দিকে হাত বাড়ায়, তখনই লাল গোলাপটিকে ঘিরে থাকা কাঁটাগুলো টুনির হাতে বিঁধে যায় আর খুব রক্ত পড়তে থাকে। আর টুনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে, ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার তো মনে হচ্ছে আমার হাতে কাঁটা ফোটেনি, কেউ যেন আমার শরীর থেকে হাতটাই আলাদা করে নিয়েছে। না, যে করেই হোক এই লাল গোলাপ ফুল আমাকে নিয়ে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। এ কথা বলে টুনি তার কাটা ফোটা ক্ষত বিক্ষত হাত নিয়ে লাল গোলাপ ফুলটি তুলে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর সেই ফুলের রস তৈরি করে কলা গাছের গোড়ায় দেয়। আর সেই গোলাপ ফুলের রস কলা গাছের গোড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে কলা গাছে নারকেল ধরে। এ দেখে তো টুনি ভীষণ খুশি ছিল। তারপর টুনি তার কলা গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে বাজারে চলে যায় আর নারকেল বিক্রি করে অনেক টাকা লাভ করে। আর দিন দিন টুনির উন্নতি হতে থাকে। আর এইদিকে বনের এক লোভী যজ্ঞ কাক অনেক হিংসে করতে শুরু করে। আর সে মনে মনে বলে, হিংসে হিংসে হিংসেতে আমার শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওই গরিব টুনি পাখি কি করে নারকেল বিক্রি করে এত বড়লোক হচ্ছে? তার ওই নারকেলে কি এমন আছে, আজকে রাতেই টুনির ওই কলা গাছের সব নারকেল হাতিয়ে নেব। এ কথা বলে যজ্ঞ কাক রাত হওয়ার অপেক্ষা করতে শুরু করে। তারপর রাত হতেই যজ্ঞ কাক টুনির সেই কলা গাছের কাছে যায়। আর কলা গাছে এত নারকেল দেখে যজ্ঞ কাক এমনি এমনি ওই কলা গাছে হাত দিতে ধরে। ঠিক তখনই যজ্ঞ কাকের শরীরে আগুন লেগে যায় আর যজ্ঞ কাক যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, পুড়ে গেলাম গো, পুড়ে গেলাম। আমার শরীরে আগুন লেগে গেছে, পুড়ে গেলাম গো, মরে গেলাম। তুই আমার নারকেলে লোভের বশে হাত দিতে এসেছিস তাই না? দেখ তোর শাস্তি কি হলো, তুই এখন পুড়ে ছাই হয়ে যাবি। খুব মজা হবে এবার, শয়তান যজ্ঞ কাক। এভাবে যজ্ঞ কাক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুড়ে ছাই হয়ে যায় আর সে তার লোভের শাস্তি পেয়ে যায়। এরপর থেকে টুনি সেই কলা গাছের নারকেল বিক্রি করে তার বাবা রাজু টোনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। সেই কখন পাঠিয়েছি টোনাকে বাজারে, এখনো ফেরার কোনো নামই নেই। আজ আসুক বাড়িতে, ওকে মজা দেখাবো। আজ শুধু ওকে ভাত খাইয়েই রাখবো। গাধা বোকা একটা, আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। উফ বাবা, আজ বাজার করতে করতে বড্ড দেরি হয়ে গেছে। আজ গিন্নি আমাকে তো খেয়েই ফেলবে। টোনা, তুই আজ তোর বউয়ের হাত থেকে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পা চালা, পথ যে শেষই হচ্ছে না। বাবা, বাবা কে তুই? আমাকে একটু সাহায্য কর তো বাবা, আমার যে প্রচন্ড খিদে পেয়েছে। আমার যে এই পৃথিবীতে কেউ নেই, আমি বনের সকলের কাছে সাহায্য চেয়েছি, কেউ আমাকে সাহায্য করেনি, বরং দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দে বাবা কিছু খেতে। বুড়িমা, আমার কাছে তো তেমন কোনো খাবার নেই, আমার কাছে শুধু সবজি আছে, এগুলো তো তুমি খেতে পারবে না। খেতে পারবো রে বাবা, ওই সামনেই আমার কুঁড়ে ঘর আছে, তুই সবজিগুলো আমাকে দে। আমি না হয় আজকের দিনটা শুধু সবজি রান্না করে খেয়েই কাটাবো। নাও তাহলে বুড়িমা, এই নাও সবজিগুলো, আর সাবধানে ঘরে ফিরবে কেমন? ঈশ্বর তোর মঙ্গল করুক বাবা।
তুই সারা জীবন এমন উপকারী পাখি হয়েই থাকিস। এই বলে বৃদ্ধা বাজারের ব্যাগটি নিয়ে যায় আর টোনা খালি হাতে বাড়িতে ফিরতে থাকে। যা, গিন্নির কথা না ভেবে বৃদ্ধার মায়ায় পড়ে তো খরচগুলো দিয়ে দিলাম। এবার বাড়িতে গেলে যে গিন্নি কি তাণ্ডবলীলা চালাবে তা ঈশ্বরই জানে। হে ঈশ্বর, তুমি আজকের জন্য টুনিকে একটু শান্ত করে দিও। ওর মাথা একদম ঠান্ডা করে দাও ঈশ্বর। এই যে মহারাজ, এগুলো কি তোমার পা না ঠেলা গাড়ি? হ্যাঁ, সেই কখন গিয়েছো বাজারে আর তোমার এতক্ষণে ফেরার সময় হলো? তা খালি হাতে কেন? বাজারের ব্যাগ কোথায়? আসলে গিন্নি, পথে এক বৃদ্ধার সাথে আমার দেখা হয়েছিল। সে অনেক ক্ষুধার্ত ছিল, তাই আমার বাজারগুলো ওকে দিয়ে দিয়েছি। আহা, কত সুন্দর কথা বললে। বেশ করেছো, বেশ করেছো অন্যকে সাহায্য করে। এবার নিজে বাড়ি থেকে বের হও। কয়েকদিন না খেয়ে থাকলে তখনই বুঝবে অন্যকে সাহায্য করার মর্ম। গিন্নি, তুমি এভাবে বলছো কেন? বৃদ্ধা আসলেই অসহায় ছিল, আর উপরওয়ালা তো বলেছেন যে অন্যের সাহায্য করে উপরওয়ালাও তাকে কোনো না কোনো দিক দিয়ে সাহায্য করেন। তুমি তোমার ঈশ্বরের মঙ্গল কামনা নিয়ে চলে যাও। এদিকে না খেয়ে মরে যাচ্ছি আর তোমার জনসেবা করা হচ্ছে, তাই না? এই, তুমি আমার সামনে থেকে চলে যাও তো। আমার মাথায় আগুন জ্বলছে। এই ঘরে তোমার আজ কোনো জায়গা নেই। যাও বলছি। এরপর টুনি ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর টোনা একা একা বলতে থাকে, না, আর ভালো লাগছে না। কি ভাগ্য করে যে এরকম একটা দরজাল বউ পেয়েছি তা ঈশ্বরই জানে। সব সময় এরকম আর ভালো লাগে না। এই আমি বাড়ি থেকে বেরোলাম, আর কখনো ফিরে আসবো না। এই বলে টোনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর নদীর পাড়ে আসে। নদীর পাড়ে এসে টোনা একটি গাছের নিচে বসে পড়ে। উফ বাবা, রাগ করে তো চলে এলাম, আর বাড়িতে ফিরবো না। বড্ড খিদেও পেয়েছে। আজই আমি অন্য বনে চলে যাব। এই বনে থাকলে গিন্নির সাথে দেখা হবে, আর আবারও ও রাগ করবে। যাই, উত্তরের বনের দিকে হাঁটা ধরি। উফ, হাঁটতে হাঁটতে বড্ড পিপাসা পেয়েছে। কয়েকটা বাড়িতে গেলাম, কোথাও পানি পেলাম না। ওই তো আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, গিয়ে দেখি কোনো পানি পাই কিনা। আরে, বাড়িতে কেউ আছো? আরে, মনে তো হচ্ছে এই বাড়িতে কেউই নেই। এই বনে কি কেউই থাকে না? আসছি থেকে তো কাউকেই দেখতে পেলাম না। এই বনে বেকার বেকার এলাম। যাই, অন্য বনে চলে যাই। এসব বলে টোনা অন্য বনের দিকে পা বাড়ায় আর সামনে যেতেই টোনা 3 ফলের 3টি বাড়ি দেখতে পায়। আরে আরে, 3 ফলের বাড়ি, কি অদ্ভুত দেখতে। জীবনে তো এমন বাড়ি দেখিনি। যাই, একটু 3 ফলের বাড়ির কাছে গিয়ে দেখি, আর ভেতরেও গিয়ে দেখে আসি। টোনা যখনই 3 ফলের বাড়ির দিকে পা বাড়ায় ঠিক তখনই 3 ফলের বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে আর টোনা ভীষণ অবাক হয়। আরে, 3 ফলের 3 বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে 3 ফলের বাড়িতে কেউ আছে। 3 ফলের বাড়ির ভেতরে কে কাঁদছো? বলো বলো আমাকে। 3 ফলের বাড়ির একটা ঘর থেকে কথার আওয়াজ আসে। আমরা হইলাম পরি, আমরা 3 বোন। আমরা 3 বোনই 3 ফলের বাড়ির ভেতর থেকে কাঁদছি। তুমি আমাদের বের করো, সাহায্য করো আমাদের, না হলে যে আমরা মরে যাব। 3 ফলের বাড়ির ভেতরে 3 পরি বন্দি? কিন্তু পরি, তোমরা এখানে বন্দি হলে কি করে? এক রাক্ষস আমাদের 3 বোনকে এখানে বন্দি করে রেখেছে। অমাবস্যার রাতে আমাদের 3 বোনকে বলি দিয়ে ও শক্তি অর্জন করবে। তুমি দয়া করে আমাদেরকে মুক্ত করো। আমরা বহুদিন হলো আমাদের মা বাবাকে দেখিনি, দয়া করো। তোমরা শান্ত হও পরি, আমি তোমাদের মুক্ত করব। কিন্তু কি করে তোমাদের মুক্ত করব? আমাকে তো একটা উপায় বলে দাও। এই বনে একটা নীল পাহাড় আছে, আর ওই নীল পাহাড়ের গুহায় একটা সিন্ধুক আছে, আর ওই সিন্ধুকের ভেতর একটা চাবি আছে। ওই চাবি দিয়ে তুমি এই 3 ফলের বাড়ির দরজা খুলে দিতে পারবে, আর আমরাও মুক্ত হতে পারবো গো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব।
এরপর টোনা ওই নীল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর পথে টোনার ওই বৃদ্ধার সাথে দেখা হয়। কোথায় যাচ্ছিস রে বাবা এমন অস্থির হয়ে? তোর কি কিছু হয়েছে? কি হয়েছে তোর? আমাকে বল, আমি তোকে সাহায্য করার চেষ্টা করব বাবা। এরপর টোনা বৃদ্ধাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে বৃদ্ধা তার পুটলি থেকে পানি ভর্তি শিশি বের করে দেয়। বাবা, এই পানিগুলো হলো পবিত্র। তুই যদি এই পানি কোনো অশুভ শক্তির উপর ছিটিয়ে দিস, তাহলে সেই অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে, সে যতই শক্তিশালী হোক না কেন। শিশিটি নিয়ে টোনা আবারও উঠতে শুরু করে আর অবশেষে নীল পাহাড়ের গুহার ভেতর প্রবেশ করে। এমন সময় তার সামনে একটা রাক্ষস আসে। আরে আরে, এ আমি কি দেখছি? এ তো দেখছি আজ তো আমার খাবার। তবে তুই কোনো চিন্তা করিস না, তোকে আজ আমি খাবো না। আজ আমার পেট ভরা আছে, আমি তোকে বন্দি করব। এই বলে রাক্ষস যখনই টোনার দিকে এগিয়ে আসে, ঠিক তখনই টোনা বোতল ভর্তি পানি সেই রাক্ষসের উপর ছিটিয়ে দেয়। তুই এ কি করলি? এ কি করলি তুই? আমার শরীর জ্বলে গেল রে। এরপর রাক্ষস সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আর টোনা সেই সিন্দুক থেকে চাবি নিয়ে তিন ফলের বাড়ির কাছে যায়। আর সেই চাবি দিয়ে তিন ফলের বাড়ির দরজা খোলে আর তিন পরী বাইরে বেরিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, আজ তুমি না থাকলে আমাদের ওই রাক্ষস মেরেই ফেলতো। এবার তোমরা তোমাদের পরিরাজ্যে ফিরে যাও, তোমাদের মা বাবার কাছে। আমরা তোমাকে উপহার না দিয়ে তো কিছুতেই যাব না। এই নাও সোনার হাড়ি, আমরা এবার আসি গো। বিদায় বন্ধু। এই সোনার হাড়ি দেখলে বউ অনেক খুশি হবে। আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। যাই, জলদি বাড়ি ফিরে যাই। এরপর টোনা সোনার মোহরের হাড়ি নিয়ে টুনির কাছে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার সাথে রাগ করব না। হয়েছে, এই সুখের দিনে আর পুরনো কথা মনে করো না তো। এরপর থেকে ওরা দুজন অনেক সুখেই তাদের দিন পার করতে থাকে।